ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা অর্ধপরিবাহী পদার্থের পটিতত্ত্ব সম্বন্ধে আলোচনা করব। পটিতত্ত্ব বা ব্যান্ড থিওরি। এর জন্য বোর্ডতত্ত্ব সম্পর্কে সম্বন্ধে যে পূর্ব ধারণা রয়েছে বা জ্ঞান রয়েছে তা একটু খেয়াল করে নিই। বোর্ডতত্ত্ব এর মূল কথাটি হলো যে কোনো পরমাণুর নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের চতুর্দিকে বিভিন্ন নির্দিষ্ট শক্তিসম্পন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করে। বিভিন্ন নির্দিষ্ট শক্তিসম্পন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করে, কিন্তু কন্ডিশন হচ্ছে যে ইলেকট্রনটির শক্তি যে কক্ষপথে ঘোরার উপযোগী সেই ইলেকট্রনটি সেই কক্ষপথে ঘুরবে। অর্থাৎ দুটি ইলেকট্রনের এই কক্ষপথটির শক্তি এই কক্ষপথে ঘুরতে গেলে যে শক্তির প্রয়োজন হয়, যাদের সেই শক্তি রয়েছে তারা ওই কক্ষপথটিতে ঘুরবে। সেরকম এইখানটিতে যাদের এখানে ঘোরার জন্য শক্তি রয়েছে তারা এই কক্ষপথে আবর্তন করবে। ওকে, যাদের এই কক্ষপথে ঘোরার মতো শক্তি রয়েছে তারা এই কক্ষপথে আবর্তন করবে। আমরা এখানে প্রথমটাকে 1s শক্তি 1s ধরছি, দ্বিতীয়টাকে 2s, তারপরটাকে 2p তাহলে 6টি দিয়েছি, 6টি ইলেকট্রন। আরেকটি বাইরেরটিতে দিয়ে দিই, তাহলে মোট 2টি 4টি, 4 আর 6 10টি, 11টি মানে সোডিয়ামের মতো করে ভাবা হয়ে গেছে। তাহলে বোর্ডতত্ত্বের মূল কথাটাই কি হলো তাহলে না, একটা মৌলের পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে বিভিন্ন অনুমোদিত নির্দিষ্ট শক্তিসম্পন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তনের অনুমতি পায় বা আবর্তন করতে পারে। অ্যাকচুয়ালি বোর্ডতত্ত্ব অনুযায়ী এই কক্ষপথগুলোকে বলে স্টেশনারি অরবিট বা স্থির কক্ষপথ। এগুলিকে শক্তি স্তরও বলা চলবে, শক্তি স্তর। যেমন এটিকে আমি বলতে পারি 1s শক্তি স্তর, এটি হলো 1s শক্তি স্তর 1s। এটি 2s শক্তি স্তর, এটি 2p শক্তি স্তর, এটি 3s শক্তি স্তর। সেরকম আরও যদি ভাবি অন্য কোনো মৌলের জন্য তাহলে অন্য রকমভাবে ভাবতে হবে, আরও বেশি করে ভাবতে হবে বা কম করে ভাবতে হবে। এখন এই শক্তি স্তরগুলিকে রেখাচিত্রের মতো করে আঁকবো। যেমন ধরো, যেটা বলতে চাইছি যে 1s শক্তি স্তরটাকে আমি এরকম করে একটা এনার্জি লেভেলটাকে এইভাবে রিপ্রেজেন্ট করলুম, তার 2s শক্তি স্তরটাকে এখানে দিচ্ছি, 2s শক্তি স্তর এখানে, 2p শক্তি স্তরটা এখানে, 3s শক্তি স্তরটা 3s পর্যন্ত আমরা এঁকেছি ওখানে, তাহলে 3s শক্তি স্তরটাকে এখানে দিচ্ছি। এটি একটি পরমাণুর ক্ষেত্রে বলা হলো, এটি একটি পরমাণুর ক্ষেত্রে এরকম করে বলা হলো। এখন এটাকে একটু পরিষ্কার করে যদি আঁকি তাহলে এরকম করে এঁকে দিই, একটু পরিষ্কার আঁকা হবে। এটিকে বলবো তাহলে 3s শক্তি স্তর, 3s
শক্তি স্তর, এনার্জি লেভেল। এটি হলো 2p এনার্জি লেভেল। আচ্ছা, এটি হলো 2s এনার্জি লেভেল, আর এটি 1s এনার্জি লেভেল। এটি একটি পরমাণুর জন্য ভাবা হলো। একটি পরমাণু যখন, তখন তার মানে এই এনার্জি লেভেলে দুটি ইলেকট্রন আছে, এই এনার্জি লেভেলে দুটি ইলেকট্রন আছে, এই এনার্জি লেভেলে 6টি ইলেকট্রন আছে, এই এনার্জি লেভেলের একটি ইলেকট্রন আছে। আমরা যে উদাহরণটি নিয়েছি আর কি। কিন্তু যদি ওই পদার্থটারই কেলাস নেওয়া হয়, তাহলে কেলাস বলতে যেখানে অনেক পরমাণু কাছাকাছি আছে, অনেক পরমাণু যেখানে কাছাকাছি আছে, সেইখানে যদি কথা ভাবি, আমি ওপরেরটার জন্যই ভাবি, ধরো 3s এর এনার্জি, এখানে তো 3s এর ইলেকট্রন একটি ছিল, কিন্তু একটু কেলাস নিয়েছি, সেখানে মনে করো যে প্রচুর পরমাণু আছে। তাহলে ওই প্রচুর পরমাণুগুলো সবাই কাছাকাছি আছে, সবাই খুব কাছাকাছি আছে। ওই খুব কাছাকাছি থাকার জন্য একটা পরমাণুর শক্তি স্তর, পাশাপাশি পরমাণুগুলোর শক্তি স্তর, এরা পরস্পরের সঙ্গে ক্রিয়া ঘটাবে, মিথস্ক্রিয়া ঘটাবে বলতে পারি। পরস্পরের সঙ্গে তার মানে ইন্টারঅ্যাকশন করবে। এ ওর এনার্জি লেভেলটাকে একটু চেঞ্জ করতে চাইবে, ও এর এনার্জি লেভেলটাকে একটু চেঞ্জ করতে চাইবে, দিয়ে কী হবে, দেখা যাবে কতগুলো একদম, এটার যদি ভ্যালু এক্স ছিল, ধরো এক্স যদি ছিল, তাহলে দেখা গেল কতকগুলো ইলেকট্রনের শক্তি 3s এর, এই 3s এর মনে করো এনার্জি ভ্যালুটা ছিল এক্স। একটা পরমাণু যখন ভাবছি, একটি এনার্জি লেভেল হিসাবে যখন একে ভেবেছি, তখন ওই ভ্যালুটা ধরছি এক্স, শক্তির মানটা এক্স। এবারে যখনই একটি কেলাসের মধ্যে আসবো, তখন অনেকগুলি পরমাণু পরস্পরের একদম খুব কাছাকাছি আছে, তাই একটার শক্তি স্তর অন্যান্য পাশাপাশি পরমাণুগুলোর শক্তি স্তর দ্বারা বিঘ্নিত হবে। অর্থাৎ বলতে পারি যে পাশাপাশি শক্তি স্তরগুলো পরস্পরের সঙ্গে ইন্টারঅ্যাকশন করবে বা ক্রিয়া ঘটাবে। তার জন্যই দেখা যাবে যে কতকগুলো ইলেকট্রনের শক্তি 3s এর কতকগুলো ইলেকট্রনের শক্তি হয়তো এক্সের বেশি গেছে, কারোর এক্সের কম হয়ে যাবে। এটা অবশ্য বিশেষ বৈশিষ্ট্য অনুযায়ী বা বিশেষ যেমন যেমন ক্ষেত্র সেই অনুযায়ী হয়। তবে ইলেকট্রনগুলোর শক্তি কারো বেড়ে যায়, কারো কমে যায়। অর্থাৎ তখন আর পুরো এক্স এই মানে ওই ইলেকট্রনগুলোকে সবাইকে পাবো না। কেলাসটাতে যদি 1 কোটি পরমাণু থাকে, তাহলে 1 কোটি 3s এর ইলেকট্রন, 1 কোটি 3s এর ইলেকট্রনকে আর এক্স এনার্জি ভ্যালুতে পাবো না। হয়তো দেখা যাবে এক্স প্লাস ডেল্টা এক্স থেকে এক্স মাইনাস ডেল্টা এক্স এর মধ্যে পাচ্ছি। এক্স প্লাস ডেল্টা এক্স থেকে এক্স মাইনাস ডেল্টা এক্সের মধ্যে ওই সব ইলেকট্রনগুলোকে পাবো। কেলাসে যতগুলো ইলেকট্রন আছে, 3s ইলেকট্রন আছে, কেলাসে যতগুলো 3s ইলেকট্রন আছে, সবাইকে এর মধ্যে পাবো। তাহলে তখন আমি আর একটি লাইন এঁকে বোঝাতে পারবো না যে এই মানে ইলেকট্রনগুলি রয়েছে। তাহলে আমাকে এক্স মাইনাস ডেল্টা এক্স থেকে এক্স প্লাস ডেল্টা এক্স পর্যন্ত অসংখ্য ভাগে ভাঙতে হবে, দিয়ে বলতে হবে যে এদের যে কোনো মানে ওই 3s ইলেকট্রনগুলোকে পেতে পারি। ওকে, তাহলে যে কোনো মানে 3s ইলেকট্রনগুলোকে পেতে পারি এর মধ্যে। তার মানে এক কথায় বলতে চাইছি যে এরকম পারস্পরিক ক্রিয়া, কেলাসের মধ্যে যখন পরমাণুগুলোকে ভাবছি, ওই পারস্পরিক ক্রিয়ার ফলে শক্তি স্তরগুলোর বিভাজন ঘটে যাচ্ছে এবং খুব কম শক্তি পার্থক্যে এই শক্তি স্তরগুলি ঘন সন্নিবিষ্ট অবস্থায় অবস্থান করছে।
মানে আরেকবার পরিষ্কার করে বোঝো যে কেলাসের মধ্যে যে 3s এর ইলেকট্রনগুলো তাদের সবার শক্তি কিন্তু এক্স মানে পাবো না, পাবো এক্স মাইনাস ডেল্টা এক্স থেকে এক্স প্লাস ডেল্টা এক্সের মধ্যে। অর্থাৎ ওই ইলেকট্রনগুলোকে একটি নির্দিষ্ট শক্তি মানে পাবো না, আর একটি শক্তি বিশেষ শক্তি সীমার মধ্যে পাবো। তাই বললাম যে এই শক্তি স্তরগুলো অসংখ্য ভাগে বিভাজিত হয়ে যায় আর খুব কম শক্তি পার্থক্যে ঘন সন্নিবিষ্ট হয়ে অবস্থান করে। এই যে শক্তির সীমাটা, যে শক্তি সীমার মধ্যে ইলেকট্রনগুলোকে পাওয়া যায়, 3s ইলেকট্রনগুলোকে পাওয়া যায়, সেটাকে বলবো শক্তিপটি, এনার্জি ব্যান্ড। তার মানে এটা হলো 3s এনার্জি ব্যান্ড, 3s এনার্জি ব্যান্ড। এনার্জি ব্যান্ড এটি হলো। সেরকম এবারে টুপিটাও ভাঙবে এরকম। টুপির ইলেকট্রনগুলোকে যদিও ওদের ইফেক্টটা কম হবে কিন্তু ওইগুলোও ভাঙবে। 3sটাও ভাঙবে, 1sটাও ভাঙবে, তবে সবচেয়ে বাইরের কক্ষের প্রভাবটা সবচেয়ে বেশি পাওয়া যাবে। এখন এটাকে একটু পরিষ্কার করে যদি আঁকি তাহলে এইরকম করে আঁকবে, একটু পরিষ্কার হলো। তাহলে এটি হলো 3s এনার্জি ব্যান্ড, এটি হলো 3s এনার্জি ব্যান্ড। আমি এনার্জি ব্যান্ডটাকে ইবি লিখে দিচ্ছি শর্টে। এইটি 3s এনার্জি ব্যান্ড। এইটিকে বলবো তাহলে 2p এনার্জি ব্যান্ড, এইটিকে বলবো 2p এনার্জি ব্যান্ড। এটা হলো 2s এনার্জি ব্যান্ড, আর এটি 1s এনার্জি ব্যান্ড। এরকম অসংখ্য ভাগে শক্তি স্তরগুলোকে ভেঙে এনার্জি ব্যান্ডগুলোকে আঁকা, এটা একটু জটিল ব্যাপার, মানে সময় সাপেক্ষ ব্যাপার। তাড়াতাড়ি প্রয়োজন হলে এটা করা যাবে না। তার জন্য এরকম করে না করে এগুলোকে একটা আয়তক্ষেত্রের মতো করে ব্যান্ডটাকে পুরো একটা আয়তক্ষেত্রের মতো এঁকে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এবং এটা শর্টেও হয়ে যাবে। সেটা এরকম করে আঁকবে। এরকম করে আঁকবে। তার মানে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে 3s এনার্জি ব্যান্ডটা, এইটা 2p এনার্জি ব্যান্ড। ওকে, এই শেষেরটা তাহলে হলো 1s এনার্জি ব্যান্ড এরকম। এখন শক্তিপটির কথা তো বলা হলো। শক্তিপটি মানে কেলাসের মধ্যে ওই ইলেকট্রনগুলিকে এক একটি নির্দিষ্ট শক্তির মানে পাওয়া যায় না, এক একটি নির্দিষ্ট শক্তি পাল্লার মধ্যে পাওয়া যায়। এরা হলো শক্তিপটি। এবারে এই যে শক্তিপটিটা আর এই যে নিচের শক্তিপটিটা, অর্থাৎ এই দুটোর মাঝে যে জায়গাটা, এইটাকে কি বলবো? এইরকম শক্তি সম্পন্ন, এর থেকে একটু বেশি আর এর থেকে একটু কম শক্তি সম্পন্ন কোনো ইলেকট্রন ওই ক্লাসটাতে থাকতে পারে না। তার জন্য এই জায়গাটার নাম হলো নিষিদ্ধ পটি বা ফরবিডেন ব্যান্ড। নিষিদ্ধ পটি বা ফরবিডেন ব্যান্ড। নিষিদ্ধ পটি বা ফরবিডেন ব্যান্ড। ওকে, এই পটিটার সবচেয়ে বাইরের যে পটিটা, এই পটিটার নাম হচ্ছে পরিবহন পটি বা কন্ডাকশন ব্যান্ড। এটার নাম হলো পরিবহন পটি বা কন্ডাকশন ব্যান্ড। আর এই
তার নিচের যে পটিটা এইটার নাম হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড বা যোজ্যতা পটি। যোজ্যতা পটি এটাকে বলে ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়াস থেকে সবচেয়ে দূরে অবস্থিত ইলেকট্রন দ্বারা পূর্ণ শক্তিপটি। কি বললাম? ভ্যালেন্স ব্যান্ডটা এখানে নিউক্লিয়াস তো এদিকে, ওকে, তাহলে এর থেকে সবচেয়ে দূরে অবস্থিত শক্তিপটি যেটা ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি, এইটাও ইলেকট্রন দ্বারা পূর্ণ, এটাও ইলেকট্রন দ্বারা পূর্ণ, কিন্তু এইটি হচ্ছে সবচেয়ে বাইরের মানে সবচেয়ে বাইরের শক্তিপটি যেটা ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি। এর উপরেরটাই গেলে আর ওই কন্ডিশনটা পাবে না, কেননা এটা ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি নয়। তাহলে কথাটা হলো কি না, এটা সবচেয়ে বাইরের কক্ষপথ, এটা সবচেয়ে বাইরের শক্তিপটি, সবচেয়ে বাইরের শক্তিপটি যেটা ইলেকট্রন দ্বারা পূর্ণ, ইলেকট্রন দ্বারা পূর্ণ। তাহলে সেরকম যে শক্তিপটিটা তাকে বলছি যোজ্যতা পটি বা ভ্যালেন্স ব্যান্ড। এইটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের বাইরের, ভ্যালেন্স ব্যান্ডের বাইরের শক্তিপটি। এটা তাহলে কীরকম বলো না, ভ্যালেন্স ব্যান্ডের বাইরের ভিবি বলছি এটাকে, ভ্যালেন্স ব্যান্ড মানে ভিবি, এর বাইরে, এর বাইরের শক্তিপটি যেটি ইলেকট্রন দ্বারা আংশিক রূপে পূর্ণ বা সম্পূর্ণ খালি। এটি ইলেকট্রন দ্বারা আংশিক রূপে পূর্ণ। আংশিক রূপে পূর্ণ বা সম্পূর্ণ খালি। বা সম্পূর্ণ খালি। ওকে, এবারে এটাই যদি একটি ইলেকট্রন, এখানে দেখো এখানের এই ইলেকট্রনটি যদি নাও থাকতো, এখানেরটি যদি না থাকতো, মানে 10টা ইলেকট্রন নিয়ে যদি আমরা উদাহরণটা নিতাম, তাহলেও কিন্তু এইটি হচ্ছে পরিবহন পটি, কেননা এটা সম্পূর্ণ খালি হলেও ওটাকে পরিবহন পটি বলবো, আর আংশিক রূপে পূর্ণ হলেও সেটিকে বলবো পরিবহন পটি। ওকে, আর তাহলে দুটো সংজ্ঞা হয়ে গেল, তিনটে মোট সংজ্ঞা বাড়তি এলো এখানে। একটা হচ্ছে তোমার যোজ্যতা পটি। যোজ্যতা পটি মানে বলবো যে নিউক্লিয়াস থেকে বা পরমাণুর সর্ববহিস্থ যে শক্তিপটি যেটা ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি, ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি, তাকে বলবো যোজ্যতা পটি। আচ্ছা, আর হচ্ছে যে যোজ্যতা পটির বাইরে যে শক্তিপটি ইলেকট্রন দ্বারা আংশিক রূপে পূর্ণ এবং বা সম্পূর্ণ খালি হতে পারে, তাহলে তাকে বলবো পরিবহন পটি। যে কোনো দুটি শক্তিপটি, এইটি হোক এই দুটির মধ্যে যে গ্যাপ সেটিকে বলবো ফরবিডেন এনার্জি, ফরবিডেন ব্যান্ড বা ফরবিডেন গ্যাপ বলতে পারি, নিষিদ্ধ পটি হয়েছে, এটাকে বলবো নিষিদ্ধ পটি। যে কোনো, এইটাও নিষিদ্ধ পটি একটা, কিন্তু গুরুত্ব এর বেশি গুরুত্ব। কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মাঝে যে এনার্জি ব্যান্ড, যে ফাঁকা জায়গাটা ফরবিডেন ব্যান্ড, এটার গুরুত্বটাও বেশি। তো যাই হোক, আমার যদি ফরবিডেন ব্যান্ডের বা নিষিদ্ধ পটির সংজ্ঞা দিতে হয়, তাহলে কিন্তু আমাকে এরকম করে দিতে হবে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের, যে কোনো দুটি শক্তি ব্যান্ডের মধ্যবর্তী স্থানে অবস্থিত যে শক্তি পার্থক্যটা বা স্থানটা, সেটাকে বলবো ফরবিডেন ব্যান্ড। এখন মূল কথা হচ্ছে যে পরিবহন পটিতে যদি কারো ইলেকট্রন বেশি থাকে, পরিবহন পটিতে যদি ইলেকট্রন বেশি থাকে, তাহলে সে ভালো তড়িৎ পরিবহন করে। এইগুলিকে বলে পরিবহন ইলেকট্রন।
পরিবহন পটিতে যদি ইলেকট্রন বেশি থাকে তাহলে সে ভালো তড়িৎ পরিবহন করে। ওকে, আপাতত আমাদের ব্যান্ড থিওরি সম্পর্কে বেসিক কথাগুলি সব বলা হয়ে গেছে। এরপরে তুলনা করে দেখব যে কেন পরিবাহী ভালো তড়িৎ পরিবহন করে, অর্ধ পরিবাহী কেন তার মধ্যেই কম, অন্তরকরা কেন তড়িৎ পরিবহন করে না, এটি এবার আলোচনা করার জায়গায় আছে। তাহলে আমি একবারটি সাম আপ করে নিই চট করে। প্রথম কথা হচ্ছে বোর তত্ত্ব অনুযায়ী কোনো পরমাণুর মধ্যে যে ইলেকট্রনটির শক্তি যে কক্ষপথে ঘোরার জন্য ইলেকট্রনটি সেই কক্ষপথে ঘুরতে পারে, ওই কক্ষপথগুলোকে বলে স্থির কক্ষপথ, বা ওগুলিকে বলবো শক্তি স্তর। এক একটি শক্তি স্তর, যেমন 1s 2s 2p 3s বলা হয়েছে, এরকম শক্তি স্তরগুলিকে এরকম করে আঁকা হলো। এটি একটি পরমাণু যদি থাকে কোথাও, তাহলে পরমাণু হিসাবে আমি একদম বলতে পারবো যে ধরো এই 3s কক্ষপথে যে ইলেকট্রনটা আছে তার শক্তিটা হয়তো এক্স, তাহলে আমি বলতে পারবো ওই ইলেকট্রনটার শক্তি এক্স। কিন্তু যদি এই পদার্থটারই কেলাস নেওয়া হয়, সেখানে তো প্রচুর পরমাণু পাশাপাশি আছে, তার জন্য ওই শক্তি স্তরগুলোর মধ্যেও পারস্পরিক ক্রিয়া ঘটবে, মানে পরস্পরকে প্রভাবিত করবে। তাহলে দেখব কতগুলো ইলেকট্রনের একটা শক্তি স্তরে থাকা ইলেকট্রনগুলোর মধ্যেই কতগুলো ইলেকট্রনের শক্তি বেড়ে গেল, কতগুলোর কমে গেল। তাহলে তখন আমি বলতে পারবো যে পুরো এক্স এই শক্তি মানে সব ইলেকট্রনগুলোকে পাবো না। ধরা যাক 3s-এর যে ইলেকট্রনগুলো আছে তাদেরকে এক্স মাইনাস ডেল্টা এক্স থেকে এক্স প্লাস ডেল্টা এক্সের মধ্যে পাবো। তাহলে আমাকে ওই এক্স মাইনাস ডেল্টা এক্স থেকে এক্স প্লাস ডেল্টা এক্সের মধ্যে অনেকগুলো শক্তি স্তরে ভেঙে বুঝতে হবে যে একটি ইলেকট্রন এরকম শক্তি মানে থাকতে পারে, একটি ইলেকট্রন এরকম শক্তির মানে থাকতে পারে, একটি ইলেকট্রন ওই রকম শক্তির মানে থাকতে পারে। তাহলে অসংখ্য শক্তির জন্য অনেকগুলি ইলেকট্রনের জন্য অনেকগুলি স্তর ভাবতে হবে। তাহলে কী হলো না, এক একটা স্তর অসংখ্য স্তরে বিভক্ত হয়ে গেল, এবং তারা অবশ্য খুব কাছাকাছি, যত তুমি ছোট কাছে কল্পনা করতে পারবে তত কাছাকাছি। তাহলে খুব কম শক্তি পার্থক্যে অসংখ্য ভাগে বিভক্ত হয়ে যায়, আর খুব কম শক্তি পার্থক্যে ঘন সন্নিবিষ্ট অবস্থায় অবস্থান করে। তার জন্যই তখন এই জায়গাটাকে বলবো ব্যান্ড, পটি বলবো। তার মানে তখন আর একটি শক্তি মানে কোনো ইলেকট্রনকে পাওয়া যাবে না, শক্তির সীমার মধ্যে পাওয়া যাবে। যে সীমার মধ্যে পাওয়া যাবে সেটি হলো শক্তি পটি। সেই হিসাবে এইটি তাহলে 3s শক্তিপটি, এইটি 2s, এই 2p শক্তিপটি, এইটি হচ্ছে 2s শক্তিপটি, এটি 1s শক্তিপটি। এবারে এদের মধ্যে যে কোনো দুটো শক্তিপটির মাঝের জায়গাটা হচ্ছে ফরবিডেন গ্যাপ বা ফরবিডেন ব্যান্ড। যে কোনো দুটি এনার্জি ব্যান্ডের মাঝে যে জায়গাটা সেটা হলো ফরবিডেন ব্যান্ড। এখন এইটির নাম ভ্যালেন্স ব্যান্ড, এইটির নাম ভ্যালেন্স ব্যান্ড, এইটির নাম কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড কোনটি না, নিউক্লিয়াস থেকে সবচেয়ে বাইরে অবস্থিত যে শক্তিপটিটা ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি সেটি হলো ভ্যালেন্স ব্যান্ড, যোজ্যতাপটি। আর যোজ্যতাপটির বাইরে যে শক্তিপটিটা ইলেকট্রন দ্বারা আংশিক রূপে পূর্ণ বা খালি, সম্পূর্ণ খালি, সেটাকে বলবো পরিবহন পটি। পরিবহন পটিতে ইলেকট্রনের সংখ্যা যার যত বেশি সে তত ভালো তড়িৎ পরিবহন করতে পারে। ওকে, এত দূর পর্যন্ত হলে ব্যান্ড থিওরিটা বলা হয়ে গেল। এরপরে বলি যে পটিতত্ত্ব অনুযায়ী পরিবাহী, অর্ধপরিবাহী আর অন্তরকের মধ্যে তুলনাটা কী করে করবে। তাহলে পটিতত্ত্ব অনুযায়ী পরিবাহী, অর্ধপরিবাহী ও অন্তরকের তুলনা। দেখা যায় যে পরিবাহী পদার্থদের বেলায় ওই কন্ডাকশন ব্যান্ড
এটি ধরো পরিবাহীর কন্ডাকশন ব্যান্ড, আর এটি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এরা চাপাচাপি হয়ে থাকে, সুপারপোজড হয়ে থাকে, সুপারপোজড। এই লাল কালিতে যেটি এঁকেছি এটা ভ্যালেন্স ব্যান্ড, আর কালো কালিতে যেটি এঁকেছি এটি কন্ডাকশন ব্যান্ড। এটি হলো তাহলে কাদের জন্য? না, এটা পরিবাহী পদার্থদের জন্য, পরিবাহীদের জন্য। এর জন্য কি ধর্মটা পাবো? ধর্মটা কি বুঝতে পারি দেখো, আমরা বলেছি কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের সংখ্যা বেশি হলে সে ভালো তড়িৎ পরিবহন করে। তাহলে এবারে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যা আছে, এদের যা আছে আছে, তারপরে আবার ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো তো ওই একই লেভেলে প্রায়। তার মানে যখন যত বিভব প্রভেদ বাড়াবো, কন্ডাকশন ইলেকট্রনগুলো তো তড়িৎ পরিবহন করবেই, আবার ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো উঠে চলে আসবে, সহজেই উঠে চলে আসবে, তারাও তড়িৎ পরিবহন অংশগ্রহণ করবে। আর ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনের সংখ্যা অসীম, কারণ ভ্যালেন্স ব্যান্ডে তো ইলেকট্রন দ্বারা পূর্ণ। তাহলে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনের সংখ্যা অসীম, যত যত বিভব পার্থক্য বাড়াবো তড়িৎ প্রবাহ তত বাড়বে, আধান বাহকের সংখ্যা তত বাড়বে। তার জন্য এরা খুব ভালো তড়িৎ পরিবহন করে। কিন্তু অর্ধপরিবাহী পদার্থদের বেলায় একটু আলাদা, ফিচার্সটা একটু আলাদা। এদের বেলায় কীরকম হয়? ওপরেরটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর নিচেরটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। তাহলে কন্ডাকশন ব্যান্ডকে সিবি আর ভ্যালেন্স ব্যান্ডকে ভিবি লিখেছি, এটা অর্ধপরিবাহীর জন্য। এদের কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড, এদের মাঝে যে এনার্জি গ্যাপটা সেটা সেটা 1 ইলেকট্রন ভোল্টের মতো, প্রায় 1 ইলেকট্রন ভোল্ট। ওকে, এইটুকু শক্তি যদি কন্ডাকশন ব্যান্ডে যা ইলেকট্রন আছে আছে, এইটুকু শক্তি যদি প্রয়োগ করা হয়, তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো যদি কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, সামান্য শক্তি প্রয়োগ করলে ইলেকট্রনগুলো যদি এখান থেকে ওইখানে চলে যেতে পারে, তাহলে ওই শক্তি প্রয়োগ করলে ওরা ভালো তড়িৎ পরিবহন করবে, অর্থাৎ তাপমাত্রা বাড়িয়ে দিলেই ওরা ভালো তড়িৎ পরিবহন করবে। তার জন্যেই নিম্ন তাপমাত্রাতে তত একটা ভালো তড়িৎ পরিবহন করে না, তাপমাত্রা বাড়ালে তড়িৎ পরিবহন ভালো করে, অর্থাৎ ওদের তাপমাত্রা বাড়ালে রোধটা কমে যায়। কিন্তু অন্তরক পদার্থদের বেলায় কীরকম দেখো, এটা কন্ডাকশন ব্যান্ড, আচ্ছা এটা ভ্যালেন্স ব্যান্ড, আসলে কন্ডাকশন ব্যান্ড ছিল, এটা ভ্যালেন্স ব্যান্ড, এটা অন্তরকের জন্য এঁকেছি। এই গ্যাপটা এদের বেলায়, এই গ্যাপটা 4 ইলেকট্রন ভোল্ট অপেক্ষা বেশি, এটার থেকে বেশি। এত শক্তি প্রয়োগ করে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনকে নিয়ে যাওয়া অসম্ভব। এত শক্তি প্রয়োগ করে অন্তরক পদার্থদের বেলায় আর কি, এই 4 ইলেকট্রন ভোল্টের মতো শক্তি প্রয়োগ করে আর একটা ইলেকট্রনকে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যাওয়া অসম্ভব, এখান থেকে নিয়ে যাওয়া যায় না। তার জন্য এরা তড়িৎ পরিবহন করে না। তাহলে পরিতত্ত্ব অনুযায়ী বোঝা গেল যে পরিবাহীরা কেন ভালো তড়িৎ পরিবহন করে।
অর্ধপরিবাহীরা তড়িৎ পরিবহন তাপমাত্রা বাড়লেই ওদের তড়িৎ পরিবহন ভালো করে বা ওদের রোধটা কমে যায়, আর এরা কখনোই ভালো তড়িৎ পরিবহন করে না। তার মূল ব্যাপারটাই হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে গ্যাপটা, অন্তরক পদার্থের বেলা গ্যাপটা অনেক বেশি। এই গ্যাপটাকে অতিক্রম করে ইলেকট্রনগুলোকে এখান থেকে এখানে পাঠানো যাবে না এত শক্তি প্রয়োগ করে। এর বেলা ইজিলি সম্ভব ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে শক্তি প্রয়োগ করে দিয়ে ইলেকট্রনগুলোকে তুলে নেওয়া সম্ভব, আর এর বেলায় তার দরকারই হয় না, কেননা কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড চাপাচাপি হয়ে থাকে, ওভারল্যাপড হয়ে থাকে। ওকে, তাহলে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে পটিতত্ত্বের ছবিটা আঁকবে, এইখান থেকে আঁকবে পটিতত্ত্বের ছবিটা। এই 1 নম্বর এইটি আঁকবে, এইটি আঁকবে, এইটি আঁকবে, ছবিটি আঁকবে। আর খুব বোঝানোর লেখাগুলো লিখতে হবে না, নামগুলো লিখবে। আর নোটটা আমি পরে নিচে আছে, ওটা দেখিয়ে দিচ্ছি, নোটটা আছে। এটা একটা কোশ্চেন হলো, তাহলে এইটি একটি কোশ্চেন, আজকের কোশ্চেন 180। আর এইটি আরেকটি কোশ্চেন, পটিতত্ত্ব অনুযায়ী পরিবাহী অর্ধপরিবাহী অন্তরকের মধ্যে পার্থক্য। ছবিটা আঁকো, তো ছবিটা এঁকে রাখবে, ছবিটা আঁকবে আর লেখাটা লিখবে। এই দুটো লেখা আমি তোমাদেরকে এখানে দেখো দেখাচ্ছি। পটিতত্ত্ব নিষিদ্ধ পটি পর্যন্ত লিখবে, আর পটিতত্ত্বের ভিত্তিতে পরিবাহী অর্ধপরিবাহী অন্তরকের মধ্যে পার্থক্য, এইটা দেখো এখানে লিখে দেওয়া আছে। ছবিটা আঁকবে, অবশ্যই ছবিটা এখানে আঁকবে আর এই লেখাটা লিখবে।